সকাল থেকে চট্টগ্রাম ফেরার তোড়জোড় চলছে। সুচি ও তার মা একটা একটা করে ব্যাগপত্র গোছাচ্ছে আর কাইফ নুরার ১৪ গুষ্টি উদ্ধার করছে। বিরস মুখে বসে সেগুলো প্রায় ঘণ্টাখানেক সহ্য করল কায়সার মাহমুদ। কিন্তু আর কত? দীর্ঘশ্বাস ফেলে নিঃশব্দে রুম ত্যাগ করলেন ভদ্রলোক। ডাইনিং স্পেসে আসতেই টুংটাং শব্দ পেয়ে রান্নাঘরের দরজায় দৃষ্টি তাক করলেন। সকাল ৭টার বেশি বাজে। ভাবলেন হয়তো নুরা উঠেছে, এত সকালে তার রান্নাঘরে তো আর অন্য কারো আসা সম্ভব না। মনে মনে খুশি হলেন ভদ্রলোক। ফিরে যাওয়ার আগে মেয়েটার হাতে এক কাপ চা খেয়ে নিলে মন্দ হয় না। মা মেয়ে যা শুরু করছে, সকালের নাস্তা কপালে জুটে কিনা কে জানে। নুরা মেয়েটার হাতের চা একদম অবিকল মরহুমা বোন কাসফিয়ার কথা স্মরণ করিয়ে দেয়। তিনি যাওয়ার আগে অবশ্যই কাইফকে বলে যাবেন, তোর বউর হাতের চা একদম তোর মায়ের মতো। কথাটা ভেবে মৃদু হাসলেন তিনি, সাথে পা বাড়ালেন রান্নাঘরের দিকে। রান্নাঘরে এসে থেমে গেলেন কায়সার মাহমুদ। কপালে ভাঁজ ফেলে তিনি জিজ্ঞেস করলেন, এই সাত সকালে তুই রান্নাঘরে কি করছিস? স্পুন হাতে পেছন ফিরে কাইফ মামাকে দেখে স্মিত হাসে। তার গায়ে কিচেন এপ্রন। নূরের জন্য স্যুপ বানাচ্ছিলাম, মামা খাবে নাকি? কাইফের সাবলীল কথায় কপালে চিন্তার ভাঁজ আরও হল। আয়েস করে শুয়েবসে স্বামী খাটানো মেয়ে তো নুরা নয়। তাহলে কি ব্যাপার, বুমা কি অসুস্থ নাকি? হ্যাঁ, ভোর রাত থেকে জ্বর ঠান্ডা। কি বলিস? রাতে ও তো ঠিক দেখলাম, বুমাকে হঠাৎ কি হল? রাতের কথা মনে পড়তেই দাঁত দিয়ে ঠোঁট চেপে ধরল কাইফ। গতরাতে দুজন এতটাই বিভোর ছিল একে অপরের মাঝে যে সময়ের খেয়াল ছিল না, ভেজা অবস্থায় বেশিক্ষণ থাকার কারণেই নুরার ভোর রাতের দিকে শরীর কাঁপিয়ে জ্বর আসে। বুটা তার একটু বেশিই নাজুক কিনা। দুষ্ট হেসে বাটিতে স্যুপ ঢালতে ঢালতে মামার উদ্দেশ্যে সে বলল, তুমি কেন উঠেছ এত সকাল সকাল? তোর মামি আর সুচি প্যাকিং করছে, চট্টগ্রাম ফিরে যাবে। বিরক্তিতে নাক মুখ কুঁচকে তাকালো কাইফ। কায়সার মাহমুদ দীর্ঘশ্বাস ফেলে ভাগিনার কাঁধে হাত রেখে বলেন, বাদ দে, আমার ও এখানকার কাজ শেষ। আজ বাদে কাল যেতেই হতো, তাই ভালো আজই চলে যাই। তুই বুমাকে নিয়ে একদিন বাসায় আসিস। আসব। একটা কথা বলতাম, বুমার হাতের চা একদম তোর মায়ের মতো। মুচকি হাসল কাইফ। শুধু চা না, আরও অনেক কিছুই আমি তার সাথে আম্মুর মিল পাই মামা, তাই তো এত ভালোবাসিস। হাসিমুখে মাথা দুলালো কাইফ। তোরা সব সময় সুখে থাক, সেই দুয়াই করি। তুমি বসো মামা, স্যুপটা ঠান্ডা হয়ে যাবে না হয়, আমি নুরাকে খাইয়ে দিয়ে তোমার জন্য চা বসাই। আরেহ, না লাগবে না, তুই যা বুমার কাছে। আজ আমি সবার জন্য চা বানাই। কাইফ কিছু একটা ভেবে বলল, ঠিক আছে, আমি ওকে খাইয়ে বাহির থেকে নাস্তা নিয়ে আসব। কমফোর্টের নিচে গুটিসুটি মেরে শুয়ে আছে নুরা। কাইফ বেড সাইড টেবিলে খাবারের ট্রেটা রেখে নুরার পাশে বসল, তারপর আদুরে কণ্ঠে ডেকে উঠল, নূর, ওঠো যান, গরম গরম স্যুপ খেয়ে নাও, ভালো লাগবে। যান। একবারের বেশি ডাকতে হল না কাইফের। নুরা কমফোর্টার সরিয়ে আসতে করে উঠে বসল। ঠান্ডায় নাকমুখ ভার হয়ে আছে তার, কিন্তু দেখতে ভারী মিষ্টি লাগছে। কাইফ একগাল হেসে স্যুপের বাটিটা নুরার হাতে দিয়ে বলে, দেখো তোমার এহসান সাহেব তোমার জন্য কি বানিয়ে এনেছি, ছটপট খেয়ে ফেলো। গরম গরম স্যুপ খেলে খুব ভালো লাগবে জান। নুরা স্মিথ হাসল। চামচে স্যুপ নিয়ে ফুঁক দিতে দিতে বলল, আপনি কষ্ট করে কেন রান্না করতে গেলেন? আমি নিজেই করে নিতাম। নুরার নাকা কণ্ঠে মনটা খারাপ হয়ে গেল কাইফের। তার জন্যই মেয়েটা অসুস্থ হল। একটু খেয়াল রাখা উচিত ছিল। এ সময় তো মেডিসিন ও নেওয়া যাবে না। স্যুপ খেয়ে গরম পানির ভাব নিবা, তোমাকে অসুস্থ দেখলে ভালো লাগেন। আরে কি? কথাটা বলতে বলতে নুরার চুলে হাত দিতেই চমকে উঠল কাইফ। রাতে গোসল করেছে নুরা, অথচ তার চুল এখনো ভেজা। এগুলো শুকেনি কেন? নুরা দাঁত কেলিয়ে বলল, লম্বা চুল শুকতে সময় লাগে। তাই বলে রাতে গোসল করেছ, সকাল এখন? বিকেলের মধ্যে শুকে যাবে। রাতে তো জ্বর ছিল, খোপা করে রেখেছিলাম, না হলে এতক্ষণে শুকে যেত। কাইফ দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়াল। ঘড়িতে সময় দেখে পকেটে ওয়ালেট ভরে বলল, তুমি স্যুপ শেষ করে শুয়ে থাকো। উঠবা না? আমি নাস্তা নিয়ে আসছি, আর চুলগুলো মেলে দাও। আচ্ছা।
কাইফ বেরিয়ে গেলে নুরা স্যুপ খাওয়ায় মন দেয়। ছেলে মানুষের রান্না এত মজা হয় নুরা জানত না, সে তৃপ্তি নিয়ে খেল। কাইফ ফিরল প্রায় আধ ঘণ্টা পর। নুরা শুয়ে শুয়ে সিলিংয়ের দিকে তাকিয়ে কি যেন ভাবছিল। কাইফকে রুমে প্রবেশ করতে দেখে সেও উঠে বসল। এতক্ষণ লাগল যে নাস্তা আনতে? কাইফ ঘন ঘন শ্বাস ফেলছে। হাঁপিয়ে গেছে বোঝাই যাচ্ছে। সে কোনো উত্তর না দিয়ে উল্টো ঘুরে কি যেন করছে। নুরা ভ্রু কুঁচকে তাকিয়ে রইল। একটু পর কাইফ পেছন ফিরে এগিয়ে আসতেই দেখল তার হাতে হেয়ার ড্রায়ার। বিস্ময়ে হা হয়ে গেল নুরার মুখ। কাইফ নুরার চুলে হাত দিয়ে দেখল এখনও খানিকটা ভেজা। সে মেশিনটা চালু করে নিজ হাতে নুরার চুল শুকাতে লাগল। নুরা কিছুই বলল না, শুধু চোখ বন্ধ করে অনুভব করল স্বামীর সোহাগটুকু। চুল শুকিয়ে গেলে কাইফ নুরার সামনে বসে আহত গলায় বলে, সরি জান, আমার খেয়াল রাখা উচিত ছিল। এই ৬-৭ মাস চুল শুকাতে নিশ্চয়ই খুব কষ্ট হতো তোমার। একবার আমি তোমাকে ফ্যানের নিচে দাঁড়িয়ে চুল ঝাড়তে ও দেখেছি, কিন্তু বিষয়টা নিয়ে তেমন ভাবিনি। একটু থেমে কাইফ আবারও বলল, বোঝই তো আমি ছেলে মানুষ, এসব ব্যবহার করি না, ধারণাও নেই। আমার জন্য এতদিন কষ্ট করতে হলো সরি। এখন থেকে সব দিকে খেয়াল রাখব। প্রমিস। নুরা মুখে হাসি নিয়ে ভারী গলায় বলল, কি বলছেন আপনি? চুল শুকাতে আর এমন কি কষ্ট? বিয়ের আগে তো এভাবেই চুল শুকাতাম। আমার তো ড্রায়ার ছিল না। বিয়ের আগে যাই করেছ, বিয়ের পর আমি থাকতে কেন তা করবা? যদি সামান্য চুল শুকাতে তোমার এতটা কষ্ট করতে হয় তাহলে কিসের স্বামী হলাম আমি? ফিক করে হেসে উঠল নুরা। বললাম না কোনো কষ্ট না। আপনি এত সকালে মার্কেট খোলা পেলেন কিভাবে? সব বন্ধ, একটা দোকান মাত্রই তালা খুলছিল, সেখান থেকে নিয়ে এসেছি। এরপর আমি কিছু ভুলে গেলে তুমি মনে করিয়ে দিবা বু। যদি দোকানটা খোলা না পেতাম তোমার চুলগুলো কিভাবে শুকিয়ে দিতাম বলো তো? কাইফের ভাবমূর্তি প্রচুর সিরিয়াস, যেন বিশাল এক টেনশনের বিষয় নিয়ে কথা বলছে। নুরা নিজেও সিরিয়াস হয়ে বলল, আচ্ছা আপনি কি আগে থেকেই পাগল ছিলেন নাকি আমাকে বিয়ে করার পরপর হয়েছেন মিস্টার এহসান? কথাটা নুরা সিরিয়াসভাবে বললেও তার চোখে মুখে দুষ্টামি। কাইফ চোখগুলো ছোট ছোট করে নুরার উপর ঝুঁকে ফিসফিসে বলে, আসো কানে কানে বলি। এই না। অসভ্যলোক, দরজা খোলা। হুশ। কাইফের মামা মামি বিদায় নিচ্ছে সবার থেকে। রিয়া বতীত সবাই উপস্থিত তাদের বাসায়। কাইফের চাচি বিনি কণ্ঠে বললেন, আবার আসবেন ভাবি? হু আসব। বুড়া বাসায় চলে আসলে কম কম আসাই ভালো ভাবি, না হলে ইজ্জত থাকে না। মামি কথাটা আস্তে করে বললেও নুরা শুনে ফেলল। খারাপ লাগল তার। কাইফ ঘড়িতে সময় দেখে তাড়া দিয়ে বলল, তাড়াতাড়ি চলুন, ট্রেন মিস হয়ে যাবে তো। তখন আবার এখানে ব্যাক করতে হবে। তাই সময়ের আগেই সিটে গিয়ে বসে থাকা ভালো। কাইফের তাড়াহুড়ো দেখে ঠোঁট টিপে হাসল তার চাচা চাচি। কায়সার মাহমুদ সবার শেষে বিদায় নিয়ে স্ত্রী মেয়েকে নিয়ে বেরিয়ে পড়লেন। কাইফ নুরাকে খেয়াল রাখতে বলে নিজেও গেল স্টেশন পর্যন্ত তাদের পৌঁছে দিতে, যেন কোনোভাবেই তারা ট্রেন মিস না করে। নুরা চাচিকে জিজ্ঞেস করে, রিয়া আপু কোথায় চাচিমা? রিয়ার দেওয়া ঠিকানা অনুযায়ী ফারহান চলে এসেছে তার শুটিং স্পটে। মোবাইল বের করে রিয়াকে কল দিতেই রিয়া কল কেটে দেয়। একটু পর ফারহানের কাঁধে কেউ স্পর্শ করলে সে পেছন ফিরে তাকায়। রিয়া মিষ্টি হাসি নিয়ে ফারহানের দিকে তাকিয়ে আছে। তার গায়ে সুন্দর একটা হোয়াইট শর্ট টপস আর জিন্স, চুলগুলো ছেড়ে দেওয়া, মুখে নুড মেকআপ। ফারহান হা হয়ে দেখছে রিয়াকে। রিয়া মুচকি হেসে বলে, এভাবে তাকিয়ে থাকলে নজর লেগে যাবে ফারহান। আমার নজর আপনার লাগবে না হার্ট কুইন। রিয়া হাসল। স্যুট শেষ? না, আর একটু বাকি। ঠিক আছে, শেষ করে আসুন, আমি অপেক্ষা করি। রিয়া ফারহানকে নিয়ে যেখানে ফটোশ্যুট করা হবে সেখানে গেল। তারপর ফারহানকে একটা চেয়ারে বসিয়ে সে সামনে গেল। ফারহান মনোযোগ দিয়ে দেখল পুরোটা সময় তার মুখ একদম স্বাভাবিক, কিন্তু মনে কি চলছে তা আল্লাহ ভালো জানেন। রিয়া ফাঁকে ফাঁকে তার দিকে তাকালে সে চমৎকারভাবে হেসে উঠে। রিয়ার চোখ সরতেই সেই হাসিও মুখ থেকে বিলীন হয়ে যায় ফারহানের। প্রায় ঘণ্টাখানেক পর সব কাজ শেষ করে রিয়াকে নিয়ে বের হয় ফারহান। তারা গিয়ে বসে ফারহানের গাড়িতে। কোথায় যাবেন হার্ট কুইন?
যেখানে আপনি নিয়ে যাবেন। আমার তো কাজী অফিসে যেতে ইচ্ছে করছে। রিয়া ঠোঁট কামড়ে হেসে উঠল। চলেন তবে। সিওর। হুম। ফারহান বাঁকা হেসে গাড়ি স্টার্ট করল। প্রায় ২০ মিনিট পর একটা কাজী অফিসের সামনে গাড়ি এসে থামলে অবাক হয়ে যায় রিয়া। সে তো দুষ্টামি করে বলেছিল ফারহানকে আর ভেবেছিল ফারহান নিজেও দুষ্টামি করছে, কিন্তু তারা তো সত্যি সত্যি কাজী অফিসে চলে এসেছে। চলুন মিস রিয়া, আপনাকে মিস থেকে মিসেস করে নিয়ে আসি। রিয়া স্তব্ধ হয়ে তাকিয়ে রইল ফারহানের দিকে, কিন্তু ফারহান, সে তো স্বাভাবিক, একদম স্বাভাবিক। রিয়া চোখ ঝাপটিয়ে আবারও সাইনবোর্ডের দিকে তাকালো, যেখানে স্পষ্ট লেখাটা জ্বলজ্বল করছে, কাজী অফিস।